দ্রুত ভ্যাকসিন পেতে আশাবাদী বাংলাদেশ, কিনতে বাড়ল বরাদ্দ। প্রয়োগ নীতিমালাও চূড়ান্ত, টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা নেই জানালো ভারত সরকার। টানা ক্ষমতার এক যুগে পা রাখছে আওয়ামী লীগ, মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে উন্নয়ন দৃশ্যমান। সাহসী সব সিদ্ধান্তে অবাক দৃশ্য। পিকে হালদারের মা সহ 25 জনের বিদেশ যাত্রায় হাইকোর্টের নিষেধাজ্ঞা, মামলায় অন্তর্ভুক্ত 5 পাওনাদার। গ্রেপ্তারি পরোয়ানার নথি ইন্টারপোল। এবার আন্দোলনে করোনায় আটকে পড়া কাতার প্রবাসীরা। মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ, সমাধানে কাজ চলছে জানালেন পররাষ্ট্র সচিব। এরশাদবিহীন জাতীয় পার্টি আগের চেয়ে শক্তিশালী দাবি নেতাদের। নতুন ভাঙন না হওয়া বড় অর্জন, অপতৎপরতা হলে অপসারণ। শিক্ষা নিয়ে সরকারের পরিকল্পনা অনেক, বাস্তবায়ন সামান্য মন্তব্য মিলনের। পরিবর্তন ইতিবাচক বলছেন আরিফ হোসেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিরামের করোনা ভ্যাকসিন দ্রুত পেতে আশাবাদী বাংলাদেশ। ভারত সরকার অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা না থাকার বিষয় নিশ্চিত করায় নির্দিষ্ট সময় পেতে এ আশাবাদ বাড়ল। টিকা আমদানির জন্য আরও 5,659 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে সায় দিয়েছে সরকার। এতে টিকার জন্য বাংলাদেশ সরকারের বরাদ্দ বেড়ে দাঁড়ালো 6,786 কোটি 59 লাখ টাকা। অন্যদিকে করোনার টিকা সংরক্ষণ ও প্রয়োগের নীতিমালা স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখন কেবল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে বাংলাদেশের টিকা প্রাপ্তির ধোঁয়াশা পরিষ্কার হয় সোমবার রাতেই। টিকা রপ্তানিতে ভারত সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে সিরাম। এ নিয়ে যৌথ বিবৃতিও দিয়েছে সিরাম ও ভারতের বায়োটেক। সবশেষ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানায় টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। একই দিন সিরামের টিকা বাংলাদেশে প্রয়োগের অনুমোদন দেয় কেন্দ্রীয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। করোনার টিকা কিনতে মঙ্গলবার আরও 5,659 কোটি টাকার প্রকল্প চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে টিকার জন্য সরকারের বরাদ্দ বেড়ে দাঁড়ালো 6,786 কোটি 59 লাখ টাকা। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হয় এই বৈঠক। পরিকল্পনা কমিশন জানায় 13 কোটি 76 লাখ মানুষ পাবে এই টিকা, যার প্রতিটির মূল্য $2। সবাইকে আমরা ন্যায়ানুগভাবে উচিত মূল্যে এইটা নিয়ে যাতে দাম নিয়ে নয় না হয়, এই জন্য সার্বক্ষণিক নজরদারি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে আমরা সবাই করব, কারণ এটা জীবন মরণের প্রশ্ন। এটাকে অত্যন্ত উচ্চ অগ্রাধিকার সরকার দিয়ে থাকেন। সিরামের কারখানা থেকে জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির শুরুতেই প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, প্রস্তুতির কাজও চলছে। আমরা প্রায়োরিটি গ্রুপ নির্ধারণ করেছি, কিন্তু পরবর্তীতে যেহেতু প্রথম দফায় আমরা 50 লাখ পাবো, তো সেই 50 লাখ আমরা 25 লাখকে প্রথমে দিব দেখে সেটাকে আরো ন্যারো ডাউন করে কোন 25 লাখকে দিব, এই কাজগুলো আমরা এখন করছি। বা রেজিস্ট্রেশন করতে হলে যে সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে, আমরা এই সমস্ত প্রস্তুতিগুলো চূড়ান্ত করছি। অধিদপ্তরের মহাপরিচালক জানান, টিকা সংরক্ষণ, বিতরণ ও প্রয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতকৃত নীতিমালা মন্ত্রণালয়ে এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। একটা পরিকল্পনা আমরা করেছি, এই পরিকল্পনাটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছি, মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয় এটা অনুমোদন দিলে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমরা ফাইনাল করতে পেরেছি। অনুমোদন পেলেই করোনার ভ্যাকসিন যুগে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনা টিকাদানের তোড়জোড়। ফাইজার, মডার্না সহ অন্য ভ্যাকসিনের পাশাপাশি চীনের সিনোফার্ম টিকা কিনতেও চুক্তিবদ্ধ হচ্ছে বিশ্বের বেশ কিছু দেশ। জরুরি অবস্থায় অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের ব্যাপারে আলোচনা চালাচ্ছে ব্রাজিল। তবে মডার্না টিকার অনুমোদনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। এখন পর্যন্ত অন্তত 30টি দেশে অনুমোদন দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন। সেক্ষেত্রে পিছিয়ে নেই চীনের সিনোফার্মের করোনা টিকাও। নিজেদের ভ্যাকসিন বিতরণ কর্মসূচি প্রচারে প্রস্তুত রয়েছে জিনপিং প্রশাসন। এরই মধ্যে তাদের টিকা কিনতে চুক্তি করেছে মিশর, পাকিস্তান, থাইল্যান্ড, মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশ।
ব্রিটেনের অক্সফোর্ডের ভ্যাকসিনটি জরুরি অনুমোদনের ব্যাপারে সোমবার আলোচনায় বসছে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক। ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। টিকাদান কর্মসূচি চলছে ইউরোপেও। ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের একটির বদলে 2টি ডোজ গ্রহণের পরামর্শই দিচ্ছে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোর স্বাস্থ্যকর্মীদেরকে টিকাদান দেয়া অব্যাহত রেখেছে ফ্রান্স। তবে টিকার সীমিত মজুদ থাকায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব করার চিন্তা করছে জার্মানি। এখনও পর্যন্ত মডার্না টিকার চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্তে আসতে পারেনি ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। করোনায় আক্রান্ত ও প্রাণহানিতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রেও চলছে টিকাদান। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো জানিয়েছেন, 1 সপ্তাহের মধ্যেই পর্যাপ্ত ভ্যাকসিন প্রদানে কোনো হাসপাতাল ব্যর্থ হলে তাদের জরিমানার ব্যবস্থা করা হবে। সোমবার ফ্লোরিডায় টিকা গ্রহণের জন্য দেখা গেছে বয়স্কদের দীর্ঘ লাইন। নিবির আমিন, নিউজ 24। দেশে করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 20 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 991 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত মোট আক্রান্ত 5,17,920 জন এবং মোট মৃতের সংখ্যা 7,670 জনে দাঁড়িয়েছে। বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 944 জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,62,459 জন হয়েছে। এদিকে করোনা ভাইরাসের নতুন ধরন আরও ভয়াবহ হচ্ছে যুক্তরাজ্য জুড়ে। প্রকোপ ঠেকাতে ইংল্যান্ডে আবারও লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলেও করোনার নতুন রূপ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনাক্ত বাড়ছে জার্মানি, ফ্রান্সেও। তবে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে এশিয়ার দেশগুলো। এ নিয়ে বিশ্বে করোনায় মোট সংক্রমিত হয়েছে 8,60,00,000-এর বেশি মানুষ। মোট মৃত্যু ছাড়িয়েছে 18,60,000। টানা ক্ষমতার এক যুগে পা রাখছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষকদের মতে এই দীর্ঘ সময় সরকারের বড় সফলতা মেগা প্রকল্পগুলোর দৃশ্যমান বাস্তবায়ন। সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে এগিয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মন জয়ে বড় ভূমিকাও রেখেছে এসব প্রকল্প। এছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মতো সাহসী সিদ্ধান্ত তাক লাগিয়েছে বিশ্বকেও। লাকমিনা জেসমিন সোমার রিপোর্ট। নানা প্রতিকূলতা পেরিয়ে দিগন্তের উপর মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্নের পদ্মা সেতু। 42টি খুঁটির উপর 6.15 কিলোমিটারের এই সেতু কেবলই একটি সেতু না, বাংলাদেশের মাথা নত না করার প্রতীক। চলতি বছর খুলে দেওয়া হয়েছে ঢাকা মাওয়া ভাঙা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে, যে কারণে এখন রাজধানী থেকে তুলনামূলক কাছে মাওয়া, আর নদী পার হলেই দক্ষিণাঞ্চলের জনপদ। করোনার ছবলে কিছুটা থমকে গেলেও থেমে নেই রাজধানীর 3 মেগা প্রকল্প, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজেকশন বিআরটি। যানজটে নাকাল ব্যস্ত রাজধানীতে স্বস্তি ফেরাবে সরকারের এই প্রকল্পগুলো। পাল্টে যাবে ঢাকার পুরো দৃশ্যপট। আমাদের যে টার্গেট অনুযায়ী আমরা 2023 জুনে শেষ হওয়ার কথা, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। রাজধানীতে আরেক মহাকর্মযজ্ঞের নাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। করোনাকালেও থেমে থাকেনি 21,000 কোটি টাকার এই মেগা প্রকল্প, যা শেষ হলে বছরে 2 কোটি যাত্রী চলাচল করতে পারবেন বিশ্বের নানা প্রান্তে। করোনার মধ্যেও আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের। 2026 সাল নাগাদ জাহাজ ভিড়তে পারবে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। মহামারীতে ধীরে হলেও বাস্তবায়নের পথে হাঁটছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল। এরই মধ্যে শেষ হয়েছে একটি টিউবের খনন কাজ। পুরো প্রকল্পের অগ্রগতি প্রায় 60%। 2022 সালে প্রকল্প শেষের টার্গেট নিয়ে এগোচ্ছে কাজ। নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের নেতৃত্বে টানা সরকার গঠনের বড় সুফল মেগা প্রকল্পগুলো, বলছেন বিশেষজ্ঞরা। পদ্মা চালু হবার সাথে সাথে সেখানে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটবে, এফডিআই যাবে। একইভাবে পায়রা বন্দর যদি শেষ করতে পারি তাহলে পদ্মা ব্রিজের আমরা সুযোগটা নিতে পারবো। আজকে পদ্মা ব্রিজ ছোট মাঝারি ক্ষেত্রের শিল্পে বিপ্লব ঘটাবে। নেতৃত্ব না থাকলে কোনো দেশে কোনোদিন কোনো উন্নয়ন হয় না। ওই সময় ছিল বঙ্গবন্ধু, এখন অর্থনৈতিক মুক্তির যে যুদ্ধ আমাদের শুরু হয়েছে
সেই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিশ্লেষকরা মনে করেন রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ। দেশের মানুষের মাথাপিছু আয় এবং জীবনমান উন্নয়নের পাশাপাশি বিশ্বের বুকে উন্নয়নের নানা সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন করোনার ধাক্কা সামলে মেগা প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াই এই সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা টিকা যেন দেশের মানুষের কাছে ঠিকভাবে পৌঁছায় তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানালেন অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আসিফ নজরুল। এ নিয়ে যেন কেউ ব্যবসা করতে না পারে সে বিষয়েও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। নিউজ 24-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ না থাকায় দেশে দুর্নীতি অনিয়ম বৃদ্ধি পাচ্ছে। আসিফ নজরুলের সঙ্গে কথা বলেছেন সহকর্মী তৌহিদ শান্ত। বাংলাদেশ করোনা ভ্যাকসিন পাবে কিনা এই আলোচনা চলাকালে ভ্যাকসিন নিয়ে কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল। তার আশঙ্কা, ভ্যাকসিন আমদানিকারকেরা লাভের আশায় নিম্নমানের ভ্যাকসিন আমদানি করতে পারে এবং তা সাশ্রয়ী মূল্যে জনগণের কাছে নাও পৌঁছাতে পারে। যেটা ভ্যাকসিন ডিপ্লোমেসি বলে বা ভ্যাকসিন আপনার কমিউনিকেশন বলে, সেখানে তো অবশ্যই আমাদের ঘাটতি আছে। কারণ আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী আছে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আছে, তাদেরকে তো সামান্য ব্যাপার ডিল করতে আমরা হিমশিম খেতে দেখি। মন্ত্রণালয়গুলো আসলে কতটা স্বাধীন সেটা নিয়ে আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে। আমি মনে করি যেহেতু আমাদের প্রধানমন্ত্রী অনেক ছোটখাটো ব্যাপারে উনি ওনার ভূমিকা রাখেন, এরকম একটা বিষয়ে উনি যেন সর্বোচ্চ মনোযোগ এবং সর্বোচ্চ জনস্বার্থের দিক চিন্তা করে নিজের থেকে একটা ভালো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। তবে বাংলাদেশের সঠিক গণতান্ত্রিক পরিবেশ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আসিফ নজরুল। সুষ্ঠু নির্বাচন না হওয়ায় এবং শক্তিশালী বিরোধী দল না থাকার কারণেই গণতন্ত্রহীনতার উপসর্গগুলো দেখা যাচ্ছে বলেও মনে করেন তিনি। আজকে দেশে কোনো ক্ষমতার ভারসাম্য নাই, আজকে বাক স্বাধীনতা নাই, আজকে দুর্নীতির মহোৎসব। ভোটটা শুধু তাদের ব্যাপার। আওয়ামী লীগ ভোটে কারচুপি করছে, রাতের ভোট দিচ্ছে বিএনপিকে ঠেকানোর জন্য, কারণ বিএনপিও অতীতে অন্যায় করেছিল। আবার বিএনপি বলছে যে আওয়ামী লীগ এটা করেছে, তাদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এখানে আরেকটা পক্ষ আছে, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে জনগণ। আলাপকালে তিনি বঙ্গবন্ধু এবং তার সমসাময়িক রাজনীতিবিদদের নিয়েও কথা বলেন। যে বঙ্গবন্ধু প্রচন্ড দেশপ্রেমিক ছিলেন, এটা বোঝার জন্য আমার আওয়ামী লীগ হওয়ার দরকার নেই, কারো বই পড়া দরকার নাই। যে লোক তার নিজের সারাটা যৌবনকাল ছোট ছোট বাচ্চাদের রেখে জেলে থাকতে পারে দেশের জন্য, তার দেশপ্রেম নিয়ে গর্ধব এবং শয়তান ছাড়া কেউ কোনো প্রশ্ন তুলবে না। ফলে উনি যেটাই করে থাকেন ওনার উদ্দেশ্য ভালো ছিল। কথায় কথায় অতীত টেনে আনাকে নেতিবাচক রাজনীতি হিসেবে চিহ্নিত করেন আসিফ নজরুল। একটা বিতর্ক কিন্তু সবসময় চিরন্তন। সেটা তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বিরোধী দলের দোষ কত? পিকে হালদারের মা লীলাবতী হালদার সহ 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। তারা যাতে বিদেশে যেতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতেও বলেছেন আদালত। পাশাপাশি তদন্তের প্রয়োজনে দুদক তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। এদিকে পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সহ সব নথিপত্র ইন্টারপোলের কাছে পৌঁছেছে বলে আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাইওয়ে রিপোর্টে। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান পিপলস রিজিংয়ের 5 জন আমানতকারীর করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার মামলায় বাদী হিসেবে তাদের অন্তর্ভুক্ত করেন হাইকোর্ট। 5 আমানতকারীর মধ্যে সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে ডক্টর নিশাত কামাল, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সাবেক পরিচালক মোহাম্মদ শওকতুর রহমান ও সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান তাদের বক্তব্য আদালতে তুলে ধরেন। আমরা আমাদের টাকা রেখেছি, তারা আমাদের। এর আগে 3 জানুয়ারি 4 ভুক্তভোগীর অভিযোগ আদালতে তুলে ধরতে লিখিত আকারে দাখিলের নির্দেশ দেন আদালত। অর্থ পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন 25 জন যেন পিকে হালদারের মতো পালাতে না পারে সে ব্যবস্থা নেয়ার আর্জি জানান তারা। আমরা হ্যারাসড হতে 2.5 বছর ধরে, এবং গতদিন আমি বলেছি আমার চাচা মিস্টার মুস্তাফা জামান আব্বাসি, তার প্রায় 3 কোটি টাকা এখানে আছে। এক একজনের কি অবস্থা, আমরা বাধ্য হয়েছি কোর্টে এসে পার্টি হতে। তাদের বক্তব্য শুনে পিকে হালদারের মা সহ সংশ্লিষ্ট 25 জনের বিরুদ্ধে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। অবশ্যই দুদক এদেরকে আইন অনুসারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং আনটিল ফার্দার পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অথবা সুমোটো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই 24 জন ব্যক্তি কোর্টের পারমিশন ছাড়া বিদেশ যেতে পারবে না।
পিকে হালদারের বিরুদ্ধে দুদকের করা মামলার তদন্ত ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর অগ্রগতিও আদালতে তুলে ধরেন আইনজীবীরা। যে কোনো মুহূর্তে রেড নোটিশটা জারি হতে পারে, আর উনি যেহেতু কোনো পলিটিক্যাল পার্সন না, সুতরাং একটা ক্রিমিনাল হিসাবে চিহ্নিত, এটা যে কোনো মুহূর্তে হইতে পারে কাগজপত্র ওকে থাকে। অভিযোগ রয়েছে পিকে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে অন্তত ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। অপসারণ করেছেন। আবার নতুন ৫ জন হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনার কারণে 10 মাসের বেশি সময় ধরে আটকে পড়া কাতার প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন। তাদের দাবি বারবার আশ্বাস দিলেও সমাধান হচ্ছে না। অবশ্য পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আন্দোলনরত প্রবাসীদের আশ্বাস দিয়েছেন সমস্যা দ্রুত সমাধানে কাজ চলছে। আলী তালুকদারের প্রতিবেদন। মঙ্গলবার সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন করোনায় আটকে পড়া কাতার প্রবাসীরা। 10 মাসের বেশি সময় ধরে আটকে পড়া প্রবাসীরা দাবি তোলেন দুদেশের পররাষ্ট্র সম্পর্ক বৃদ্ধির। আটকে পড়াদের বেশিরভাগেরই নেই আকামার মেয়াদ। তারা বলেন ভারত, নেপাল ও ফিলিপাইন সহ আরো অনেক দেশের প্রবাসীরা কর্মস্থলে যেতে পারলেও বাংলাদেশের ক্ষেত্রে চিত্র বিপরীত। 6 সপ্তাহ আজ পর্যন্ত আমাদের কোনো কোনো খবর নাই। এখানে পাকিস্তান, ইন্ডিয়া, নেপালের সব লোক গেছে, তাদের কূটনীতিক কর্মতা অনেক ভালো, তারা সম্পর্ক ভালো রেখে কাতারের সব লোক গেছে। শুধু বাংলাদেশের সমস্যা অনেকবার নিউজ শুনছি, কিন্তু আমরা কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাই নাই। আজকে যে আমরা যে আশা এখানে আসছি, কিন্তু সেই আশাটা আমাদের পূরণ হয় নাই। আন্দোলনের সময় পররাষ্ট্র বিক্ষোভ স্থলে এসে পররাষ্ট্র সচিব জানান দ্রুত সমাধানের চেষ্টা চলছে। যে সৌদি আরবের সাথে কাতারের সম্পর্কটাও এখন ভালো হয়ে যাবে, তাতে করে যারা নাকি কাতারে যারা আপনারা থাকেন, আমার মনে হয় তাদের জন্য এটা একটা সুখবর। কাতারে আমাদের যে দূতাবাস আছে তাদেরকে আমরা দিয়েছি, তারা ওইখানে প্রত্যেকটা কোম্পানিতে তারা ফোন করে করে তারা জানছে। তবে প্রবাসীরা সমস্যা দ্রুত নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সিগন্যালটা মুছতে হলে এখন আমাদের টাকা দরকার, মাধ্যম দরকার। আমরা মাধ্যমে চাচ্ছি না, আমরা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। রাজধানীর ভাষানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রথম দিনের অভিযান শুরু করে রাজুক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতায় যোগ দেয় তিতাস, ঢাকা ওয়াসা ও ডিসকো কর্তৃপক্ষ। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে ভাষানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত অবৈধভাবে রাস্তা দখল করে স্থাপনা তৈরি করে স্থানীয়রা। এর আগে কয়েকবার অভিযান করেও রাস্তা উদ্ধার করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। অবশেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের হস্তক্ষেপে আবার অভিযানের প্রস্তুতি নেয় রাজু। মঙ্গলবার সকাল 11টায় অবৈধ স্থাপনা ভাঙার অভিযানের অংশ হিসেবে এই প্রস্তুতি। এ সময় সংজামাদি সহ ভাষানটেক বাজার এলাকায় একে একে জড়ো হয় রাজুক, সিটি কর্পোরেশন ও অন্যান্য সেবা সংস্থার কর্মকর্তারা। এরপর নকশা বহির্ভূত ভবনের বাড়তি অংশ ভাঙার কাজ শুরু হয়। এখন যদি রাস্তা আরো করতে হয়, তাহলে আমাদেরকে নোটিশ দিলে আমরা আরো 2 ফিট বাড়াই দিতাম, সমস্যা নাই। এটা তো সরকারের অধিগ্রহণ করার জায়গা না, এটা তো খাসের জায়গা না, আমাদের নোটিশ দেবে। এটা ডিটেইল এরিয়া প্ল্যানে এটা 20 ফিটের প্রস্তাবনা আছে। আমরা এই 20 ফিটের মধ্যে যারা আছে অবৈধ নির্মাণ করছে, আমরা সেটাই উচ্ছেদ করছি। এ সময় উত্তর সিটি কর্তৃপক্ষ জানান এবারের উচ্ছেদে কারো হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। 15 নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর, তারও যে এক্সটেনশন আছে এটা কিন্তু আমি ভেঙে দিতে বলেছি। মেসেজ কিন্তু এখানেই যে আমি মেয়র, আমার কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ডের, তার বাড়ি কিন্তু ভাঙ্গা হচ্ছে। আমি সুতরাং যেখানে আমার কাউন্সিলরও বাড়িও সেই ভাঙ্গা হচ্ছে, সুতরাং মেসেজ কিন্তু সবাইকে দিতে চাই, যত প্রভাবশালী হোক না কেন, কারো বিল্ডিং যদি অবৈধ থাকে রাস্তার উপরে, সেটিও কিন্তু ভেঙে ফেলা হবে। বরাবরের মতো এবারও অভিযানকে স্বাগত জানান স্থানীয়রা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবার পৌর নির্বাচন খবর।
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরে জমে উঠেছে প্রচারণা। ভোটারদের মন জয় দিন রাত মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সৎ ও যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান সাধারণ ভোটাররা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী 16 জানুয়ারি দ্বিতীয় ধাপে দেশের 61টি পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘনিয়ে আসায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের 3টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিনাজপুর সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও 12টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 65 জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 18 জন প্রার্থী মাঠে রয়েছেন। ভোটারদের মন জয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কায় বিএনপির মেয়র প্রার্থী। এবং পৌর বন্ধু হিসেবে সকলের সাথে হাতে হাত মিলিয়ে, সকলের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যেতে চাই। যদি কোনো প্রকার কারচুপি বা এটি করা হয় বা কর্তৃপক্ষরা যদি সেই তাদের শক্তির বড়াই দেখায়, সেদিন কিন্তু জনগণ তাদেরকে রেহাই দিবে না। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারে সে লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমন দাবি ভোটারদের। রাস্তাঘাট যে ঠিক করবে এবার তাকেই ভোট দেব। একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করব। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। র্যাবের টিম থাকবে, আনসারের টিমও থাকবে, বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আমরা করব। এ বিষয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা রয়েছে এবং লোকাল প্রশাসন আমাদেরকে সেভাবে সর্বাত্মক সহযোগিতা করছে। দিনাজপুর সদর ও বিরামপুর পৌরসভায় ব্যালট পেপারে ও বীরগঞ্জ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন ঢাকার একজন নির্বাহী হাকিম। প্রতি মঙ্গলবার হাজিরা দেওয়ার শর্তে ঢাকার অন্যতম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পি মঙ্গলবার মাদকের মামলায় তার জামিন মঞ্জুর করেন। ইরফান সেলিমের বাসায় অস্ত্র ও মাদক উদ্ধারের সত্যতাও পায়নি পুলিশ। র্যাবের পক্ষ থেকে চকবাজার থানায় করা মামলা দুটির চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ এ তথ্য উল্লেখ করেছে। এতে করে অস্ত্র ও মাদক মামলা থেকে দায় মুক্তি পাচ্ছেন ইরফান। এরশাদবিহীন জাতীয় পার্টি কেমন চলছে? প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের অবর্তমানে দল ভাঙেনি, এটিকেই দলের বড় অর্জন বলে মনে করছেন নেতারা। নানা চড়াই উতরাই পেরিয়ে দল এখন আরও সুসংগঠিত বলে বলছেন শীর্ষ নেতারা। তবে ভবিষ্যতে যারা দল ভাঙার চেষ্টা করবে কিংবা বের হয়ে যাবে তারা টিকে থাকতে পারবে না, এমন মত তাদের। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। এমনি দিন আবার ফিরে আসুক বারবার। জাতীয় পার্টির আত্মপ্রকাশ ঘটে 1986 সালের 1 জানুয়ারি। পরে দলে ভাঙন দেখা দিয়েছে কয়েকবার। 1996 সালে প্রথম ভাঙনে তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু আলাদা হয়ে গিয়েছিল। এর পরের মহাসচিব নাজিউর রহমান মঞ্জুরও আলাদা হয়ে বাংলাদেশ জাতীয় পার্টি গঠন করেন। দলে আরেক মহাসচিব কাজী জাফর আহমেদের হাত দিয়েও হয়েছে পৃথক দল। তবে ভালো অবস্থায় নেই কেউই। আগের সব ভাঙনে নিজেই সামাল দিয়েছিলেন দলের প্রতিষ্ঠাতা এরশাদ। কিন্তু সাবেক রাষ্ট্রপতি ও দলটির প্রয়াত চেয়ারম্যান মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে জিএম কাদের ও রওশন এরশাদের মাঝে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। তবে জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় সম্মেলনে রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক আর জিএম কাদের চেয়ারম্যান হওয়ার পর দলের ভাঙন থামে। এরপর নেতাকর্মীদের মাঝে চাপা অসন্তোষ থাকলেও প্রকাশ্যে আর দ্বন্দ্ব দেখা দেয়নি। এইবারই মানুষ ধরে নিচ্ছে যে জাতীয় পার্টি নামে কোনো পার্টি থাকবে না, বা থাকলেও খণ্ড বিখণ্ড হয়ে থাকবে। সর্বস্তরের নেতাকর্মী সংগঠক, অঙ্গ সংগঠন সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করেছে জাতীয় পার্টি আগের থেকে আরো বেশি শক্তিশালী। অবশ্যই এটি একটি বড় অর্জন। ভবিষ্যতে দলের ভাঙ্গনের সম্ভাবনা নেই বলেও মত দিচ্ছেন শীর্ষ নেতারা। যারা দল বিভক্ত করবেন তাদেরও অভিজ্ঞতা আছে। একটা পরিপক্ক মানুষ তো ভুল করতে পারে না। সেই জন্য দল ঐক্যবদ্ধ আছে এবং আগামী দিনে দলে কোনো রকমের বিভক্তি হবে এটা আমি কোনোভাবেই সন্দেহ করতে পারি না। তবে জাতীয় পার্টির সাবেক এই নেতা বলছেন এরশাদের আদর্শ থেকে বিচ্যুত হলেই দলটির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। জাতীয় পার্টির ভিত্তি হলো এরশাদ। যতদিন পর্যন্ত এরশাদকে তারা ধরে রাখবে, এরশাদের ইমেজ,
এরশাদের রাজনীতি যতদিন তারা ধারণ করবে ততদিন পর্যন্ত এটা এইভাবেই থাকবে, এটা ভাঙবে না। যখন তারা সেখান থেকে সরে আসবে, সেখান থেকে বিচ্যুত হবে, যেদিন ডিভিশন আসবে, ভাঙন আসবে। এরশাদের মৃত্যুর পরপরই জামা শিবিরে নতুন করে আলোচনায় আসেন তার সাবেক স্ত্রী বিদিশা। সম্প্রতি তিনি আরেকটি মন্তব্য করে তোপের মুখে পড়েছেন রংপুরবাসীর। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। আইসোলেশনে থেকেই নতুন বছর শুরু করলো করোনা আক্রান্ত শিক্ষা ব্যবস্থা। ভবিষ্যৎ কি, এই প্রশ্ন সবার। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলছেন, শিক্ষা নিয়ে সরকারের পরিকল্পনা অনেক, কিন্তু বাস্তবায়ন সামান্যই। আর বিদ্যমান কারিকুলামে পরিবর্তন আনায় সরকারি পরিকল্পনাকে ইতিবাচক বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। সজল দাসের রিপোর্ট। চলছে নতুন বছরে নতুন বই বিতরণ। গত বছরের 17 মার্চের পর শিক্ষা খাতের দৃশ্যমান কোনো আয়োজন। করোনা সঙ্গী করেই শুরু হলো নতুন শিক্ষাবর্ষ। অনিশ্চয়তায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। এভাবে আর কতদিন? কিভাবে ক্ষতি পোষাবে শিক্ষার্থীরা? এই প্রশ্ন সবার। শুধু মুখে না বলে করোনার ক্ষতি পোষাতে সরকারকে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। সৃজনশীল পদ্ধতি যেটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল, হয়েছে, কিন্তু সেটার উপর সরকার কোনো কাজ করছে না। সব মিলিয়ে শিক্ষা শুধু মুখে বলছে, মূলত কোনো কাজ হচ্ছে না। স্বাস্থ্য সুরক্ষায় সরকারের বর্তমান পদক্ষেপকে ইতিবাচক বলছেন এই শিক্ষাবিদ। সাপ্তাহিক ছুটি, অন্যান্য ছুটিগুলোকে ত্যাগ করে, ছুটিগুলোকে বাদ দিয়ে যদি তারা শিক্ষা কার্যক্রম চালাতে পারেন, যখন ছেলেমেয়েরা স্কুলে আসবে বা কলেজে আসবে, তখন সেটিও হয়তো কিছুটা সাহায্য করবে আমাদের। তবে এটি ঠিক যে জীবনকে রক্ষার জন্য সব ক্ষতি আমাদের এখন স্বীকার করে নিতে হবে। কারিকুলামে পরিবর্তন আনার সরকারি পরিকল্পনাতেও একমত শিক্ষা সংশ্লিষ্টরা। বলছেন একমুখী কর্মনির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের কথা। অতি দ্রুত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটানো, কাঠামোগত যে পরিবর্তন প্রয়োজন সেই পরিবর্তন করে দ্রুত এই ব্যবস্থা নিশ্চিত করা। দেশে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, অতএব এতেই প্রমাণিত হয় যে কার্যকরীর ক্ষেত্রে শিক্ষার কোনো প্রভাব বিস্তার করছে না। দেশে কারিগরি শিক্ষাকে প্রচন্ড গুরুত্ব দিয়ে প্রত্যেকটি উপজেলা লেভেলে এসএসসি এন্ড এইচএসসি ভোকেশনাল করতে হবে, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে। করোনা দেশের শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতের সৃষ্টি করছে তা পুষিয়ে নিতে অবশ্যই সরকারি পরিকল্পনার যথার্থ বাস্তবায়ন করতে হবে। তা না হলে চরম অনিশ্চয়তায় পড়বে সমগ্র শিক্ষা কার্যক্রম, যা ভোগাবে ভবিষ্যৎ প্রজন্মকে। এমনটাই বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশকে বিশ্বের সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার আগারগাঁওয়ের আইএসওইটি টাওয়ারে আইডিয়া ফ্লোর মিলনায়তনে আয়োজিত জাতীয় সাইবার ড্রিল 2020 প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী 5 বছরে দেশে 1000 সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করা হবে। এর মাধ্যমে আগামীতে বিশ্বকে সাইবার ঝুঁকিমুক্ত রাখবে বাংলাদেশ। দেড় যুগের বেশি সময়ের পর কাউন্সিল ও নির্বাচনের মধ্য দিয়ে কুয়েত বিএনপির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান মাহফুজ। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আবুল হাসেন এনাম। সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদের মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজ উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা। নির্বাচন ঘিরে কুয়েত বিএনপি নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ছিল। গঠিত হলো ভয়েস অব আর্টিস্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। মঙ্গলবার এর প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার সভাকক্ষে। 41 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বুলবুল মহালান 20। সভায় অংশ নেওয়া সদস্যরা জানান, সকল শিল্পী ও কলাকৌশলীদের স্বার্থ রক্ষায় কাজ করবে ভয়েস অব আর্টিস্ট ফাউন্ডেশন।
আগামী মার্চে শত কণ্ঠে বঙ্গবন্ধুর 10টি গান নিয়ে শিল্পকলার মাঠে অনুষ্ঠিত হবে সংগঠনটির প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান। সুস্থ হয়ে উঠেছেন সৌরভ গাঙ্গুলী। বুধবার তাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছাড়পত্র দিতে পারেন চিকিৎসকরা। সৌরভের চিকিৎসায় 10 জন চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। মঙ্গলবার সকালে তিনি বেঙ্গালুরু থেকে কলকাতায় পৌঁছে হাসপাতালে গিয়ে সৌরভের সঙ্গে কথা বলেন। এরপর সৌরভের শারীরিক অবস্থা এবং তার চিকিৎসার খুঁটিনাটি নিয়ে বৈঠক করেন মেডিকেল বোর্ডের বাকি সদস্যদের সঙ্গে। বৈঠক শেষে তিনি জানান, বাড়ি ফেরার জন্য প্রস্তুত সৌরভ। হার্ট অ্যাটাক হলেও সৌরভের হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই বলেও জানান দেবী শেঠি। খেলার খবর, 2023 বিশ্বকাপে লক্ষ্য রেখে সঠিক পথে হাঁটছে বিসিবি, বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। ক্যারিবীয়দের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে ঘোষিত প্রাথমিক দলে ডাক পাওয়া নতুন ক্রিকেটারদের নিয়ে আশাবাদী সাবেক এই ক্রিকেটার। এদিকে প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ায় বেশ খুশি পেসার শরীফুল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। নেট সেশন শেষে একে একে ইনডোর থেকে ড্রেসিং রুম মুখী মুশফিক মাহমুদুল্লাহ। তারও আগে নেট সেশন শেষ করেছেন তামিম ইকবাল। এরপর ট্রেনারের অধীনে কিছুক্ষণ রানিং করে সোজা নকিংয়ে এই বাঁহাতি ড্যাশিং ওপেনার। তামিমের উইলও হাসছে না মন মতো। তাই তো মিরপুরের সবুজ ঘাসের গালিচায় তামিমের এমন হিটিং প্র্যাকটিস আর মুশফিক, রিয়াদ, সাইফুদ্দিনদের অনুশীলনের সিরিয়াসনেস দেখলেই বোঝা যায় করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তনের সিরিজে নিজেদের সেরাটা দিতে কতটা মুখিয়ে টাইগাররা। প্রাথমিক দল ঘোষণার পর নানান মহলে নানান আলোচনা। তবে মাশরাফিবিহীন রঙিন পোশাকের জাতীয় দলকে ভিন্নভাবে মূল্যায়ন রকিবুল হাসানের। স্কোয়াডটা হয়েছে, আমি মনে করি এখান থেকে আলটিমেটলি 15 জন হবে। দিস ইজ গুড সিলেকশন। 2023-এ আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, তারা বলেছেও নির্বাচকরা যে এইটা মাথায় রেখেই এই টিমটাকে ওইভাবে সাজানো হচ্ছে। নতুন প্লেয়ারদেরকে যে আধিক্য হয়েছে এই স্কোয়াডগুলোর মধ্যে, আমি মনে করি হয়তো 1 জন 2 জন এই ওয়ানডে টিমে খেলে ফেলবে, টেস্ট ম্যাচে না খেললে হয়তো, বাট ইটস এ গুড স্টার্ট। গুড লেন্থ থেকে বলের রাইজিং মুভমেন্ট সঙ্গে সুইং ভেরিয়েশন। এবারের বঙ্গবন্ধু টি-20তে যে কজন তরুণরা মুগ্ধতা ছড়িয়েছেন তার মধ্যে শরীফুল অন্যতম। ক্যারিবীয়দের বিপক্ষে ঘোষিত টাইগারদের প্রাথমিক দলেও নাম আছে এই পেসারের। এখন শুধু সুযোগের অপেক্ষা। 2 বছর আমি এই টিমের খেলছি, তো তখনও ভালোই সব বড় ভাইদের সাথে খেলা হয়েছে। তো এখন চেষ্টা করব যে দলের সাথে থাকে এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা। 2 টেস্ট ও 3 ওয়ানডে খেলতে আগামী 10 জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর বিপর্যস্ত বছরের পর সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নতুন বছরের শুভেচ্ছা জানায় দক্ষিণ কোরিয়া। রাজধানী সিউলের এক অ্যাকোরিয়ামে দর্শনার্থীদের স্বাগত জানান স্থানীয় ডুবুরিরা। এই আয়োজন চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। গেল বছরের দুঃখের স্মৃতি ভুলে সম্পূর্ণ নতুন এক শান্তিপূর্ণ পরিবেশের খোঁজে ছিল সবাই, আর সেই লক্ষ্যেই যেন ভিন্নধর্মী এই আয়োজন করল দক্ষিণ কোরিয়া। দেশটির রাজধানীর সিওল অ্যাকোরিয়ামে নতুন বছরের জন্য আয়োজিত হয়েছে এক অভ্যর্থনা অনুষ্ঠানের, যা তাক লাগিয়ে দিয়েছে আগত দর্শনার্থীদের। 22 টন পানির দ্য ওশেন নামের অ্যাকোরিয়ামে রহস্যজনক হলুদ ও নীলাভ আলোর মাঝে বরাবরের মতোই ছিল হাঙ্গর, স্টিংরে সহ নানা ধরনের মাছ। আর তাদের মাঝেই দেখা গেল বিখ্যাত হানবক পোশাক পরিধানকারী 2 ডুবুরিকে। অনুষ্ঠানের এই পোশাকে সাঁতরাতে সকলকে মাতিয়ে রাখলো তারা। এর আগে কখনো স্কুবা ডাইভার দেখিনি আমি, বিশেষ করে হানবক পোশাকে তো কখনোই না। সত্যি এটা সবার জন্য নতুন ও মজাদার অভিজ্ঞতা। প্রত্যাশা করছি 2021-এ যেন আমরা করোনার কালো ছায়াকে কাটিয়ে উঠতে পারি। আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত করোনা স্বাস্থ্যবিধি মেনে প্রতি শনি ও রোববার এই অনুষ্ঠানের আয়োজন করবে দ্য ওশেন অ্যাকোরিয়াম। নিবির আমিন, নিউজ 24। করোনা মহামারীর কারণে প্রায় 9 মাস বন্ধ থাকার পর খুলেছে ভারতের উড়িষ্যার বিখ্যাত জগন্নাথ মন্দির। এদিকে 58 ফুট উচ্চতার শিবের বন্য মূর্তি উন্মোচন করা হয়েছে দেশটির কেরালা রাজ্যে।
নমাস পর এভাবেই শত শত মানুষ মুখে মাস্ক ও তাপমাত্রা মেপে জগন্নাথ মন্দিরে প্রবেশ করে। মহামারীর সৃষ্টি করা অদৃশ্য কোভিডের আক্রমণ থেকে পরিত্রাণ পেতে সেখানে প্রার্থনা বসেন তারা। উড়িষ্যার রাজ্যে ভুবনেশ্বর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান এই মন্দিরটি। এদিকে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একটি মন্দির 58 ফুট উচ্চতায় দেশের সর্বোচ্চতম শিবের মূর্তি উন্মোচন করা হয়েছে। এই মূর্তিটি তৈরি করতে স্থানীয় শিল্পী PS দেবনাথের সময় নিয়েছিলেন 6 বছর। এই মূর্তিটি ভগবান শিবের গঙ্গাধরেশ্বর রূপকে চিহ্নিত করেছে। এটি গঙ্গা নদীকে মাথায় বহন করে। এটি সমৃদ্ধির প্রতীক। তিরুবনন্তপুরমের আজিমালা মন্দিরের মূর্তিটি 58 ফুট উচ্চতায় দেশের সর্বোচ্চতম শিবের মূর্তি। আরব সাগরের তীরে অবস্থিত। একরঙা ভাস্কর্যটির অবস্থান সমুদ্র থেকে 20 ফুট উচ্চতায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। শেষ করব নিউজ 24 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। দ্রুত ভ্যাকসিন পেতে আশাবাদী বাংলাদেশ, কিনতে বাড়ল বরাদ্দ। প্রয়োগ নীতিমালাও চূড়ান্ত, টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা নেই জানালো ভারত সরকার। টানা ক্ষমতার একযুগে পা রাখছে আওয়ামী লীগ, মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে উন্নয়ন দৃশ্যমান, সাহসী সব সিদ্ধান্তে অবাক দৃশ্য। পিকে হালদারের মা সহ 25 জনের বিদেশ যাত্রায় হাইকোর্টের নিষেধাজ্ঞা, মামলায় অন্তর্ভুক্ত 5 পাওনাদার, গ্রেপ্তারি পরোয়ানার নথি ইন্টারপোল। এবার আন্দোলনে করোনায় আটকে পড়া কাতার প্রবাসীরা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ, সমাধানে কাজ চলছে জানালেন পররাষ্ট্র সচিব। এরশাদবিহীন জাতীয় পার্টি আগের চেয়েও শক্তিশালী দাবি নেতাদের, নতুন ভাঙন না হওয়া বড় অর্জন, অপতৎপরতা হলে অপসারণ। শিক্ষা নিয়ে সরকারের পরিকল্পনা অনেক, বাস্তবায়ন সামান্য, মন্তব্য মিলনের। পরিবর্তন ইতিবাচক বলছেন আরিফিন সিদ্দিক। নিউজ 24 সংবাদের সঙ্গে থাকায় ধন্যবাদ।